হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা কিন্তু ক্লাস 10-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 8 শুরু করব। পেজ হচ্ছে 532 পেজ। আমরা প্রথমেই আজকে শর্ট শুরু করব। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখবে এবং মনোযোগ সহকারে দেখো, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি যতটা পারি চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করছি রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা মডেল কোশ্চেন পেপার 8 ক্লাস 10-এর পেজ হচ্ছে 532। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখো কি আছে। বলছে বার্ষিক 10% সরল সুদের হারে, বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার, মানে আসল হচ্ছে এ টাকার বি মাসের সুদ কত হবে, মানে ইন্টারেস্ট কত, সেটা আমাকে কিন্তু বের করতে হবে। আমি একটা কথা বলছি, যখন আমরা সুদ আসল করব মাস থাকলে আমাকে কিন্তু বছর করতে হবে। এখন তোমাদের প্রশ্ন, মাস থাকলে আমরা বছর কিভাবে করব? মাস থাকলে তাকে আমরা 12 দিয়ে ভাগ করব। 12 দিয়ে ভাগ করলে সেটা বছর হয়ে যাবে। আর যদি দিন থাকে, দিনকেও কিন্তু বছর করতে হবে, 365 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, যদি দিন থাকে সেটাকে আমরা বছর করে নেব, সময়টা সবসময় বছর করতে হবে এবং 365 দিয়ে ভাগ করতে হবে। এখানে বি মাসের বলছে, এই বি মাসকে কিন্তু আমাকে বছর করতে হবে। মাসকে বছর করতে হলে 12 দিয়া ভাগ করবে। যদি বলে 24 মাস, কত বছর? 24/12, 2 বছর। ঠিক আছে, ঠিক একই রকম যে মাসকে বছর করতে হলে 12 দিয়া ভাগ, আর ফর্মুলা সবসময় কিন্তু বছরে। ঠিক আছে, তাহলে আমরা একটু সূত্রগুলো লিখে নিচ্ছি। প্রথমে লিখব আসল, ব্র্যাকেটে পি, আসল পি ইকুয়াল টু এ, ছোট হাতের এ, টাকা। আসল পি ইকুয়াল টু এ টাকার সময় ব্র্যাকেটে টি। যখন সরল সুদ হবে তখন আমরা কিন্তু সময়কে আমরা বড় হাতে টি ধরবো, আর যখন চক্রবৃদ্ধি সুদ হবে সময়কে আমরা কিন্তু এন, ছোট হাতের এন ধরবো। অবশ্যই মনে রেখে দিবে। ঠিক আছে, তারপর হচ্ছে সুদের হার, সময় টি ইকুয়াল টু বি মাস। এখানে বি মাসের সবসময় এটাকে আমাকে বছর করতে হবে। আমার অঙ্কটা করতে গেলে কিন্তু মাস থাকলে বছর করে নিতে হবে, আবার দিন থাকলেও তাকে কিন্তু বছর করতে হবে। এবার তোমাদের প্রশ্ন যে স্যার আমরা মাসকে কিভাবে বছর করব? মাসকে বছর করতে হলে 12 দিয়ে ভাগ করবে, আর দিনকে যদি বছর করো তাহলে 365 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, এখানে বি মাস আছে, বি মাস ইকুয়াল টু B/12, এত বছর। যখনই আমি 12 দিয়ে ভাগ করলাম এটা কিন্তু বছর হয়ে গেল, এটা হলো হচ্ছে বছর। ঠিক আছে, এবার চলে আসতেছি সুদের হার সংক্ষেপে আমরা কিন্তু আর অক্ষর দ্বারা লিখি, রেট অফ ইন্টারেস্ট। সুদের হারকে আমরা সংক্ষেপে আর অক্ষর দ্বারা লিখি, আসলকে আমরা সংক্ষেপে পি অক্ষর দ্বারা লিখি, প্রিন্সিপাল। আর সময়কে টাইম সংক্ষেপে আমরা টি অক্ষর দ্বারা লিখি। আর তাহলে সুদের হার আর হচ্ছে 10%। সুদ ব্র্যাকেটে আই ইকুয়াল টু কত, মানে ইন্টারেস্ট কত, সেটা আমাকে বের করতে হবে। তাহলে আই ইকুয়াল টু পি আর টি, নিচে হচ্ছে 100। পি এর মান হচ্ছে এ ইন্টু আর এর মান হচ্ছে 10, আর টি এর মান হচ্ছে B/12, আর নিচে একটা 100, একটা শূন্য কেটে গেল, তাহলে সমান সমান AB/120। তাহলে AB/120 এটা আমার সুদ বাড়লো, এত টাকা। ঠিক আছে, এবার আমরা কিন্তু অপশান দেখব। অপশান এতে আছে AB/100 টাকা, অপশান বি হচ্ছে AB/120 টাকা, অপশান সি হচ্ছে AB/1200 টাকা, আর অপশান ডি হচ্ছে AB/10, মানে 10 টাকা। তাহলে আমার অপশান বি অ্যান্সার হবে হচ্ছে বি, এটা হচ্ছে অ্যান্সার।
ঠিক আছে, মনে রেখে দিবে আই ইকুয়াল টু আসল গুণন সুদের হার গুণন সময় বাই 100, আসল গুণন সুদের হার গুণন সময় বাই 100। আর একটা কথা ইম্পর্টেন্ট কথা মনে রেখে দিবে যে যখন সুদ কষে অঙ্ক করবে তখন সবসময় কিন্তু বছরে অঙ্কটা করবে, বছর। যদি দিন থাকে তাকে বছর করে নিবে, আর যদি মাস থাকে তাকে বছর করবে। দিনকে বছর করতে গেলে 365 দিয়ে ভাগ করবে, 365 দিয়ে ভাগ, আর মাসকে বছর করতে গেলে 12 দিয়ে ভাগ করবে। এটা কিন্তু মনে রেখে দিবে। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 1-এর 2 নম্বর। দেখো প্রশ্ন কে আছে, বলছে ওয়াই ভেরিয়াস এক্স কিউ, ওয়াই ভেরিয়াস এক্স কিউ এবং ওয়াই ইকুয়াল টু 21, মানে ওয়াইয়ের মান 21 যখন এক্স ইকুয়াল টু 3, ওয়াইয়ের মান 21 যখন এক্স ইকুয়াল টু 3, তাহলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক লিখো। এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কি সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে ওয়াই ভেরিয়াস এক্স কিউ। আমরা যখন ভেরিয়াস তুলে দেবো তখন আমাদের কিন্তু একটা ধ্রুবক দিতে হবে, একটা অশূন্য ভেদ ধ্রুবক দিতে হবে। এই ভেরিয়াস যখন উঠিয়ে দেবো তখন আমাকে কিন্তু একটা ধ্রুবক বসাতে হবে। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু কে এক্স কিউ, কে এক্স কিউ, কেটা একটি অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এইবার কিন্তু আমরা মান বসাবো। দেখো ওয়াইয়ের মান দেওয়া আছে 21, এটা হচ্ছে 21 ইকুয়াল টু কে ইন্টু, আর এক্সের মান হচ্ছে 3, এক্সের মান 3, তাহলে 3 তার হচ্ছে কিউ, বা 21 ইকুয়াল টু কে ইন্টু 27, 3-এর কিউ, 3 3 9, 3 9 27। অতএব কে ইকুয়াল টু, কে সমান 27টা 21-এর নিচে, কে ইকুয়াল টু 27 হচ্ছে 21-এর নিচে, বা কে ইকুয়াল টু 21-এর নিচে 27। যখন 27 থেকে আমরা এপারে করব তখন 27 ডিভাইডেড হবে 21-এর নিচে আসবে। আমরা কিন্তু এখানে কাটবো হচ্ছে 3 দিয়ে, 3 7 21 আর 3 9 27, অতএব কে ইকুয়াল টু 7-এর 9। এবার এই সমীকরণটা কিন্তু আমরা আবার লিখবো, এই সমীকরণটা এটা কিন্তু আমরা আবার লিখবো। এখানে লিখবো হচ্ছে ওয়াই ইকুয়াল টু কে এক্স কিউ। এবার আমরা এখানে কিন্তু কে এর মান বসাবো, তাহলে কে কিন্তু উঠে যাবে, তাহলে আমার কিন্তু কে এর মান হচ্ছে 7-এর 9, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে আমরা কিন্তু সম্পর্ক পাবো, এক্স আর ওয়াই এর সম্পর্ক, এখানে কে থাকবে না কিন্তু। তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু কে এর মান হচ্ছে 7-এর 9 ইন্টু এক্স কিউ। আমরা কিন্তু কে এর মান, তাহলে কে ইকুয়াল টু 7-এর 9 বসিয়ে, কে এর মান আমরা কিন্তু বসিয়ে দিলাম, 7-এর 9, কে এর মান 7-এর 9 বসিয়ে দিলাম। কিন্তু এখানে আমরা কিন্তু কে এর মান মানে ধ্রুবকের মানটা কিন্তু আমরা বের করে নিলাম, সেটা কিন্তু এখানে কিন্তু আমরা কিন্তু বসিয়ে দেবো। ঠিক আছে, এবার আমরা বজ্র গুণন করছি, ক্রস গুণন, বজ্র গুণন করছি। অতএব 9y ইকুয়াল টু 7x কিউ, আমরা কিন্তু ক্রস গুণন করছি 9y ইকুয়াল টু 7x কিউ। এবার আমরা অপশান দেখব, অপশান এ আছে 7y ইকুয়াল টু 9x কিউ, কিন্তু এখানে 9y ইকুয়াল টু 7x কিউ হয়েছে। অপশান বি হচ্ছে y ইকুয়াল টু 7x কিউ, অপশান সি হচ্ছে 9y ইকুয়াল টু 7x কিউ, 9y ইকুয়াল টু 7x কিউ, আর অপশান ডি হচ্ছে 9y ইকুয়াল টু x কিউ। তাহলে আমার হচ্ছে অপশান সি, তাহলে আমরা অ্যান্সার লিখবো হচ্ছে সি, এটা হচ্ছে অ্যান্সার, সি নম্বর অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে মনে রাখা দিবে যখন আমরা ভেরিয়াস তুলে দেবো তখন কিন্তু আমাদেরকে একটা ধ্রুবক বসাতে হবে, আর যখন আমরা ধ্রুবক তুলিয়ে দেবো তখন কিন্তু আবার ভেরিয়াস চলে আসবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, সেই ধ্রুবক তুমি কে ধরতে পারো, K1 K2 যা ইচ্ছে ধরতে পারো। আমি এখানে কে ধরছি, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, একটা অশূন্য ভেদ ধ্রুবক আমাকে ধরতে হবে যখন আমি ভেরিয়াসটা উঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমরা চলে আসতেছি আর নেক্সট অঙ্কে। 1-এর 3 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, প্রশ্ন আছে ত্রিভুজ এবিসি এর
বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসি বাহুকে এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করে। বলছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসি বাহুকে যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে। আমরা জানি যে ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে, সমানুপাতে বিভক্ত করে। তারপর বলছে এ এক্স ইকুয়াল টু 2.4 সেমি, এ এক্স ইকুয়াল টু 2.4 সেমি, এ ওয়াই ইকুয়াল টু 3.2 সেমি এবং ওয়াই সি ইকুয়াল টু 4.8 সেমি হলে বলছে এ বি এর দৈর্ঘ্য কত, এ বি এর দৈর্ঘ্য কত, এ বি এর দৈর্ঘ্য কত আমাকে সেটা বের করতে হবে। আছে 3.6 সেমি, 6 বি আছে হচ্ছে 6 সেমি, সি অপশান 6.4 সেমি আর ডি অপশান হচ্ছে 7.2 সেমি। কমপ্লিট। এখানে এ বি এর দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। আমি কিন্তু একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি, এই একটা ত্রিভুজ, এর নাম দিচ্ছি এ বি সি, এখানে নাম দিচ্ছি এ বি সি। প্রশ্নটা একটু দেখে নিচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে দেখো বিসি এর সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা এ বি এবং এসি কে যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করেছে, এ বি এবং এসি কে যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করেছে। এখানে এ এক্স 2.4 সেমি, এ এক্স দেওয়া আছে 2.4 সেমি, এ ওয়াই দেওয়া আছে 3.2 সেমি, এবার ওয়াই সি দেওয়া আছে হচ্ছে 4.8 সিএম। আমরা কিন্তু এক্স বি এর দৈর্ঘ্য বের করব, এটা কত আমাকে কিন্তু বের করতে হবে, এক্স বি এর দৈর্ঘ্য কত সেটা আমাকে বের করতে হবে। আমি আবার বলছি যে ত্রিভুজের কোনো বাহুর, যে কোনো বাহুর বা কোনো বাহুর সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে, এটা কিন্তু সূত্র। ঠিক আছে, আমি আবার বলছি ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে। তার মানে হচ্ছে এ এক্স বাই এক্স বি ইকুয়াল টু এ ওয়াই বাই ওয়াই সি, এ এক্স বাই এক্স বি ইকুয়াল টু এ ওয়াই বাই ওয়াই সি। ঠিক আছে, আমি লিখছি দেখো। আমরা একটু এখানে উল্লেখ করছি যে ত্রিভুজের, একটু লিখে দিচ্ছি, ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরল রেখা অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে, ঠিক আছে, বুঝতে পারলে? আমি এখানে ফর্মুলাটা লিখে দিলাম যে ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে। তার মানে আমি লিখতে পারি যে অতএব এ এক্স বাই এক্স বি ইকুয়াল টু এ ওয়াই বাই ওয়াই সি সমানুপাতে বিভক্ত করে, মানে এ এক্স বাই এক্স বি ইকুয়াল টু এ ওয়াই বাই ওয়াই সি। এবার আমরা মান বসাবো, এক্স এর মান হচ্ছে 2.4 আর এক্স বির মান নাই, যা আছে তাই থাকবে। এ ওয়াই এর মান হচ্ছে 3.2,
আর ওয়াইসির মান হচ্ছে 4.8। আমরা কিন্তু মান বসালাম, এক্স এর মান হচ্ছে 2.4, এ ওয়াইয়ের মান হচ্ছে 3.2 আর ওয়াইসির মান হচ্ছে 4.8। এইবার আমরা কিন্তু বজ্র গুণন মানে ক্রস গুণন করব, ক্রস গুণন। আমরা এটাকে একটু, এবার আমরা বজ্র গুণন চলে আসতেছি এই লাইনে। এবার আমরা বজ্র গুণন করছি, তাহলে এখানে হচ্ছে বা 3.2 ইন্টু এক্স বি ইকুয়াল টু 2.4 ইন্টু 4.8। আমরা কিন্তু বজ্র গুণন করলাম, ক্রস গুণন করলাম, ঠিক আছে। অতএব এক্স বি ইকুয়াল টু 2.4 ইন্টু 4.8 আর নিচে হচ্ছে 3.2। অতএব এক্স বি ইকুয়াল, এটা ডিভাইডেড হবে, ইন্টু আসে ওপারে গেলে কিন্তু ডিভাইডেড, আর ডিভাইডেড থাকলে ওপারে গেলে ইন্টু, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এবার আমরা দশমিক তুলে দিচ্ছি, এই দশমিক তুলে দিলাম, তাহলে নিচে একটা 10 হবে। এখানে নিচে দুটো 10 উপরে একটা হবে, একটা কেটে গেল, ঠিক আছে। এবার আমরা গুণ ভাগ মানে কাটাকাটি করছি, 16 দিয়ে কাটলে 2 আর 16 দিয়ে কাটলে 3, মানে 16 দুগুণ 32 আর 3 16 48। এবার যদি আমরা 2 দিয়ে কাটি এখানে হবে 12, তাহলে এখানে 3 12 36, তাহলে 36-এর নিচে 10 সমান সমান 3.6 এত সেমি, 3.6 সেমি, ঠিক আছে। কিন্তু এখানে উত্তর চাচ্ছে, বলছে এ বি এর দৈর্ঘ্য কত। এখানে এ বি এর দৈর্ঘ্য চাইছে, এ বি এর দৈর্ঘ্য বের করতে গেলে তো টোটালটা যোগ করতে হবে এ বি এর দৈর্ঘ্য, কিন্তু অপশান এখানে দেওয়া আছে এ বি এর দৈর্ঘ্য হচ্ছে 3.6 আর 2.6 2.4, তার মানে হচ্ছে 3 2 5 একে 6 সেমি, ঠিক আছে। এবার হচ্ছে অতএব এ বি এর দৈর্ঘ্য ইকাল টু, অতএব এ বি এর দৈর্ঘ্য, এখানে কিন্তু এ বি এর দৈর্ঘ্য, এ বি বলতে কিন্তু এ এক্স প্লাস এক্স বি, তাহলে এ এক্স এর মান হচ্ছে 2.4 আর এক্স বি এর মান হচ্ছে 3.6, এই দুটো আমাকে যোগ করতে হবে। তাহলে এ বি এর দৈর্ঘ্য, এ বি এর দৈর্ঘ্য ইকুয়াল টু এ এক্স প্লাস এক্স বি সমান সমান হচ্ছে এক্স হচ্ছে 2.4 প্লাস 3.6 এত সেমি, সমান সমান হচ্ছে এত সেমি ইকুয়াল টু, তাহলে 3 2 5 আর 1 6, তাহলে 6 সেমি, তাহলে এ বি এর দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। এরপর এখানে চলে আসলো, এ বি এর দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা, এই কথাটা কিন্তু তোমরা অবশ্যই মনে রেখে দেবে, ঠিক আছে। তার মানে হচ্ছে এ এক্স বাই এক্স বি ইকুয়াল টু এ ওয়াই বাই ওয়াই সি, এখানে যেটা দেওয়া থাকবে না সেই বাহুটা কিন্তু আমরা পেয়ে যাব। যেমন এক্স বি দেওয়া নেই, এক্স বিটা বের করে নিলাম, যখনই আমরা এক্স বি পেয়ে গেলাম তখন এ বি সমান হচ্ছে এ এক্স প্লাস এক্স বি, মানে 2.4 প্লাস 3.6, তার মানে হচ্ছে 6 সেমি। এখানে অপশান এ আছে 3.6 সেমি, বি আছে 6 সেমি, সি আছে 6.4 সেমি আর ডি আছে 7.2 সেমি। তাহলে আমার অপশান বি অ্যান্সার হবে বি, অ্যান্সার বি 6 সেমি, ঠিক আছে, অ্যান্সার হবে 6 সেমি। কমপ্লিট। এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে, হচ্ছে 1-4 নম্বর। দেখো প্রশ্ন আছে এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট, এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে, একটা নিরেট ঘনক। এবার তোমাদের প্রশ্ন ঘনক কাকে বলে? যে যার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান,
যে ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমান তাকেই আমরা কিন্তু ঘনক বলবো। ঘনকে কিন্তু দৈর্ঘ্য ইকুয়াল টু প্রস্থ ইকুয়াল টু উচ্চতা, মানে তিনটা বাহুই কিন্তু সমান, তাকে আমরা কিন্তু ঘনক বলবো। ঘনক থেকে সর্ববৃহৎ একটি গোলক, মানে একটি নিরেট গোলক কেটে নেওয়া হলো, বলছে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। এখানে যদি আমরা ঘনক থেকে একটা গোলক কেটে নেই, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু গোলকের ব্যাস। ঘনকের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু গোলকের ব্যাস, ঠিক আছে। ঘনকের বাহুর দৈর্ঘ্যের সঙ্গে কিন্তু গোলকের ব্যাস কিন্তু সমান হবে কিন্তু। মনে করো ঠিক এরকম একটা ঘনক আছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, ঠিক উপরে পোর্শনটা এরকম। এবার এর মধ্যে তুমি একটা গোলক, একটা নিরেট গোলক তুমি কেটে নিলে, নিরেট গোলক কেটে নিলে, এর মধ্যে তুমি একটা নিরেট গোলক কেটে নিছো, ঠিক আছে। তাই এই গোলকের ব্যাস, এই গোলকের ব্যাস মানে ঘনকের বাহুর দৈর্ঘ্য। গোলকের ব্যাস মানেই হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। এই গোলকের ব্যাস মানে হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে দেওয়া আছে, বাহু দেওয়া আছে হচ্ছে এক্স একক, এটা হবে এক্স একক, এটা হবে এক্স একক, এইদিকে হচ্ছে এক্স একক। তাহলে এই একটা লক্ষ্য করো, এই যে গোলকের ব্যাস, এই গোলকের ব্যাস আর ঘনকের বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। তাহলে আমরা এখানে লিখবো, আমরা লিখবো এখানে ঘনকের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স একক, এক্স একক, ঠিক আছে। তাহলে আমরা যদি একটা ঘনক থেকে যদি একটা গোলক কেটে নেই, সবচেয়ে বড় গোলক কেটে নেই, সেই গোলকের ব্যাস আর ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান হবে কিন্তু। তার মানে দেখো এই যে গোলক আমরা কেটে নিচ্ছি, এই গোলকের ব্যাস আর ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান, এটা হচ্ছে সমান। তাহলে আমরা লিখবো এখানে যে ঘনকের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু গোলকের ব্যাস। ঘনকের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু গোলকের ব্যাস, তার মানে গোলকের ব্যাস ইকুয়াল টু এক্স একক, ঠিক আছে। গোলকের ব্যাস কত হবে? এক্স একক লিখবো। অতএব গোলকের ব্যাস ইকুয়াল টু এক্স একক। কিন্তু এখানে চাইছে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, ব্যাসার্ধ। তাহলে আমরা যদি ব্যাসকে 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কিন্তু ব্যাসার্ধ পাবো। আবার ব্যাসার্ধকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমরা কিন্তু ব্যাস পাবো। তাহলে গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু, অতএব গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু x/2 একক। তাহলে আমরা ব্যাসকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা কিন্তু ব্যাসার্ধ পেয়ে গেলাম। আমি আবার একটু বলে নিচ্ছি, একটা ঘনকের মধ্যে যদি সবচেয়ে বড় গোলক কেটে নাও তাহলে তার ব্যাস হবে ঘনকের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু গোলকের ব্যাস। ঘনকের বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য মানেই গোলকের ব্যাস, ঠিক আছে। ঘনকের যেটা বাহু ধরবে সেটা হবে গোলকের ব্যাস। তার মানে গোলকের ব্যাস ইকুয়াল টু এক্স একক, কারণ ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স একক। এবার ব্যাসকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কিন্তু ব্যাসার্ধ পেয়ে যাব। আর ব্যাসার্ধকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা কিন্তু ব্যাস পাবো, ঠিক আছে। এবার অপশান দেখছি, অপশান এ হচ্ছে এক্স একক, অপশান বি হচ্ছে 2x একক, অপশান সি হচ্ছে x/2 একক, অপশান ডি হচ্ছে 4x একক। কিন্তু আমার হচ্ছে x/2 একক, তার মানে সি, অপশান সি অ্যান্সার হবে হচ্ছে সি, ঠিক আছে। অপশান সি হবে অ্যান্সার। চলে আসতেছি নেক্সট অঙ্কের, 5 নম্বর। 1-এর 5, দেখো এটা হচ্ছে ত্রিকোণমিতির অঙ্ক, এটা কিন্তু একটা ত্রিকোণমিতির অঙ্ক, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে tan A × tan B ইকুয়াল টু tan 45 ডিগ্রি হলে tan A × tan B
ইকুয়াল টু টেন 45 ডিগ্রি হলে হচ্ছে সাইন ইন্টু এ প্লাস বি, সাইন ইন্টু এ প্লাস বি এর মান কত? আমরা কিন্তু এখান থেকে প্রথমে এ প্লাস বি এর মান বের করে নেব। তাহলে আমরা প্রথমে হচ্ছে এ প্লাস বি এর মান বের করব। আর আমরা কিন্তু জানি যে ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1, এটা কিন্তু মনে রাখতে হবে ফর্মুলা। ট্যান 45 ডিগ্রি হচ্ছে 1, ট্যান 30 ডিগ্রি হচ্ছে 1/√3, ট্যান 60 ডিগ্রি হচ্ছে √3, এটা কিন্তু অবশ্যই মনে রেখে দিবে। ঠিক আছে, তাহলে ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1। আমি অঙ্কটা লিখছি, দেখো এখানে আছে ট্যান এ ইন্টু ট্যান বি ইকুয়াল টু ট্যান 45 ডিগ্রি। এবার আমরা কিন্তু ট্যান 45 ডিগ্রির আমরা কিন্তু মান বসাবো। ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, ঠিক আছে। আমি এখানে লিখছি ট্যান এ ইন্টু ট্যান বি ইকুয়াল টু 1, ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু 1। এটা কিন্তু মান, এটা কিন্তু মান যে ট্যান 45 ডিগ্রি মান 1। এবার আমরা এখান থেকে ট্যান বিকে আমরা ওপার করে দিচ্ছি, যেহেতু এপারে ইনটু আছে, ওপারে গেলে কিন্তু ডিভাইডেড মানে নিচে যাবে, ট্যান বি কিন্তু নিচে যাবে। তাহলে এখানে হচ্ছে ট্যান এ ইকুয়াল টু 1-এর নিচে ট্যান বি, ঠিক আছে, 1-এর নিচে ট্যান বি। এবার 1/tan মানে কট, আর 1/cot মানেই ট্যান, 1/tan থিটা মানে কট থিটা, 1/cot থিটা মানে হচ্ছে ট্যান থিটা। তাহলে এখানে 1/tan আছে, 1/tan বি মানে হচ্ছে কট বি। আমি লিখে নিচ্ছি যে ট্যান এ ইকুয়াল টু কট বি। 1/tan মানে কট, আর বি থাকলে বি, যদি থিটা থাকে থিটা। হ্যাঁ, ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি যে 1/tan থিটা ইকুয়াল টু কট থিটা। 1/tan থিটা মানে হচ্ছে কট থিটা, এখানে থিটার জায়গায় বি লেখা আছে, তাহলে এখানে বি হবে। ঠিক আছে, এবার আমরা এটাকে আমরা চেঞ্জ করব, সেই পূরক কোণের ফর্মুলা চেঞ্জ করব। বিকে লিখব যে 90 ডিগ্রি মাইনাস বি। তাহলে আমরা এখানে চেঞ্জ করছি ট্যান এ, এখানে কটের জায়গায় লিখব ট্যান, আর এখানে লিখব হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বি। এর মানে হচ্ছে কট বি। ট্যান 90 ডিগ্রি মাইনাস বি মানে হচ্ছে ট্যান থাকলে যখন আমরা 90 ডিগ্রি থেকে বাদ দেবো তখন ট্যান থাকলে হবে কট, আর যেটা বাদ দেবো সেটা এখানে হবে, যেটা বাদ দেবো সেটা এখানে কিন্তু হবে। আর ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান, সাইন থাকলে কস, কস থাকলে সাইন, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক, ঠিক আছে। এবং সবসময় 90 ডিগ্রি থেকে বাদ দিতে হবে। এটা হচ্ছে পূরক কোণের ফর্মুলা। পূরক কোণ মানে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলে। যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলে। ঠিক আছে, যেমন মনে করো এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি, অতএব এ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বি, অতএব বি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এ। ঠিক এরকম দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলে। এর পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস বি, আবার বি এর পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস এ। ঠিক আছে, এটা হচ্ছে পূরক কোণের ফর্মুলা। তাহলে আমার কট বি মানে হচ্ছে ট্যান 90 ডিগ্রি মাইনাস বি। এবার দুই দিক থেকে আমরা ট্যানকে উঠিয়ে দেবো, দুই পার্শ্ব থেকে মানে উভয় পার্শ্ব থেকে আমরা ট্যানকে উঠিয়ে দেবো, ট্যানকে তুলে দেবো। তাহলে এখানে থাকবে হচ্ছে এ, আর এখানে থাকবে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বি। আমরা দুই দিক থেকে ট্যানকে তুলে দিলাম, শুধু ট্যানকে তুলে দিলাম, তাহলে এখানে থাকবে এ, আর এখানে 90 ডিগ্রি মাইনাস বি। ঠিক আছে, এবার বিটাকে এপার নিয়ে আসবো, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু এ প্লাস বি সমান কত সেটা কিন্তু পেয়ে গেলাম। এবার আমরা অঙ্কে যাব, অঙ্কে হচ্ছে সাইন এ প্লাস বি। আমি এখানে লিখছি সাইন এ প্লাস বি, এবার সমান সমান
সাইন এ প্লাস বি এর মান হচ্ছে 90 ডিগ্রি। এ প্লাস বি এর মান হচ্ছে এই যে এ প্লাস বি এর মান হচ্ছে 90 ডিগ্রি, এখানে এ প্লাস বি এর মান 90 ডিগ্রি। এবার সাইন 90 ডিগ্রি মান কত? সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। এটা কিন্তু ফর্মুলা মুখস্থ রাখতে হবে। সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। আমি এখানে লিখে দিচ্ছি সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1। সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। এটা কিন্তু ফর্মুলা, এই মানগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আমি কিন্তু এর আগে একদিন আমি ফর্মুলা সব বের করার নিয়ম শিখে দিয়েছি, লিখে দিয়েছি, কিন্তু তোমরা পারলে অবশ্যই ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? তাহলে সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1। এবার আমরা অপশান দেখব। অপশান এ হচ্ছে -1, অপশান বি হচ্ছে 0, অপশান সি হচ্ছে 1, অপশান ডি হচ্ছে 1/√2। তাহলে অপশান সি, তার মানে অ্যান্সার হবে সি। ঠিক আছে, এইভাবে করবে। তাহলে মনে রাখা দিও যে আমরা এটাকে ওপার করলে 1/tan বি, আর 1/tan মানে কট, আবার 1/cot মানে ট্যান, 1/sin মানে কোসেক, 1/কোসেক মানে সাইন, 1/sec মানে কস, 1/cos মানে সেক। এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এবার চলে আসছি আমরা নেক্সট অঙ্কে। 1-এর 6 নম্বর। দেখো, এটা একটা রাশিবিজ্ঞানের কোশ্চেন, রাশিবিজ্ঞানের কোশ্চেন, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে 30, 30, 35, 36, 37, 38, 39, 40। বলছে তথ্যে দুটো 30, প্রথমে 30, 30, তারপর আছে হচ্ছে 35, 36, 37, 38, 39, 40। বলছে তথ্যে 35 না থাকলে, এখান থেকে যদি একটা 35 না থাকে, তাহলে মধ্যমা বৃদ্ধি পায়। বলছে মধ্যমাটা কত বৃদ্ধি পাবে সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা দেখো, মধ্যমা বের করা কিন্তু দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে যুগ্ম আর একটা হচ্ছে অযুগ্ম। যুগ্ম মানে হচ্ছে জোড় সংখ্যা, যখন জোড় সংখ্যা থাকবে তখন একরকম ফর্মুলা হবে, আর যখন বিজোড় সংখ্যা থাকবে মানে অযুগ্ম, যেটাকে বলা হচ্ছে অযুগ্ম মানে বিজোড় সংখ্যা, তখন কিন্তু আর এক রকম ফর্মুলা হবে। যখন যুগ্ম সংখ্যা থাকবে তখন ফর্মুলা হবে হাফ, আর ব্র্যাকেটের মধ্যে n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ। আর যখন অযুগ্ম থাকবে তখন হচ্ছে n + 1/2 তম পদ। আমি দুটোই লিখে দিচ্ছি। মনে করো এখানে হচ্ছে যখন যুগ্ম হলে মধ্যমা ইকুয়াল টু একটা হাফ লিখবে, লিখে সেকেন্ড ব্র্যাকেট n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ। এটা হচ্ছে যুগ্ম। যখন যুগ্ম হবে তখন কিন্তু এই ফর্মুলাই আমাকে মধ্যমা বের করতে। এখন তোমাদের প্রশ্ন, যুগ্ম জোড় সংখ্যা, জোড়টা কি? জোড় সংখ্যা কি? জোড় বলতে দেখো এখানে কয়টা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এখানে হচ্ছে n = 8, n = 8। n মানে এখানে কততম পদ, কয়টা পদ আছে? এখানে কিন্তু 8টা পদ আছে, তাহলে হচ্ছে যুগ্ম। সেক্ষেত্রে কিন্তু আমার এই ফর্মুলা হবে। আর যদি অযুগ্ম মানে বিজোড় সংখ্যা, অযুগ্ম হলে মধ্যমা ইকুয়াল টু n + 1/2 তম পদ, এততম পদ। তাহলে এই দুটো ফর্মুলা কিন্তু আমাকে মনে রাখতে হবে মধ্যমা বের করার ক্ষেত্রে। একটা হচ্ছে n এর মান যখন যুগ্ম হচ্ছে, n হচ্ছে কততম পদ আছে, কয়টা পদ এখানে আছে। এখানে কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু 8টা পদ আছে, 8টা মানে n = 8 মানে যুগ্ম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আর যদি অযুগ্ম হয় মানে n = 7 হয়, তাহলে কিন্তু এই ফর্মুলা হবে n + 1/2 তম পদ। ঠিক আছে, তারপর এগুলোকে আমাকে সাজিয়ে নিতে হবে, মানে ঊর্ধ্ব ক্রম অনুসারে সাজিয়ে নেবে। এখানে কিন্তু সাজানোই আছে, এই অঙ্কের ক্ষেত্রে সাজানো আছে। যদি সাজানো না থাকে তোমরা কিন্তু সেটাকে ঊর্ধ্ব ক্রম অনুসারে মানে ছোট থেকে বড় সাজিয়ে নেবে কিন্তু, ঠিক আছে? এক্ষেত্রে সাজানো আছে, প্রথমে 30, তারপর 35, 36, 37, 38, 39, 40 সাজানো আছে, ঠিক আছে? তাহলে আমি অঙ্কটা আরেকবার লিখে নিচ্ছি। তাহলে এখানে আছে 30, 30,
তারপর আছে 35, তারপর আছে 36, তারপর 37, তারপর আছে 38, তারপর 39, তারপর 40। তার মানে দেখো এখানে কতগুলা পদ আছে, এন কত, এন কততম পদ, 1 2 3 4 5 6 7 8। তার মানে আমরা লিখবো যে এন ইকুয়াল টু 8। ব্যাখানে লিখে দিচ্ছি যুগ্ম, আমরা ব্যাখানে লিখছি যুগ্ম মানে জোড় সংখ্যা আছে, যুগ্ম। ঠিক আছে, এইবার লিখবো অতএব মধ্যমা ইকুয়াল টু, লিখবো যে অতএব মধ্যমা ইকুয়াল টু হাফ। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো, এই যে ফর্মুলা, এই ফর্মুলা হবে, এই ফর্মুলা হাফ, তাহলে n বাই 2 তম পদ প্লাস n বাই 2 প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেটে এততম পদ। ঠিক আছে, এবার আমরা মান বসাবো। n এর মান হচ্ছে কত, 8, তাহলে 8 এর নিচে 2 কাটলে 4 তম পদ প্লাস এখানে তাই 8 এর নিচে 2 প্লাস 1 তম পদ। ঠিক আছে, তাহলে n এর মান কিন্তু 8, n ইকুয়াল টু 8। এখানে কিন্তু আমরা n এর মান বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু দেখো হাফ, এইবার দেখো এখানে 4 হলো, তাহলে এখানে 4 তম পদ প্লাস এখানে কিন্তু 4 প্লাস 1, 4 প্লাস 1 মানে 5তম পদ, তাহলে এটা হচ্ছে 5তম পদ। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট থেকে তুলে দিলাম, তাহলে এখানে 4তম পদ, এখানে 5তম পদ। এবার 4তম পদ কত দেখতে হবে, 4 1 2 3 4, যে এটা হচ্ছে 4তম পদ, তাহলে আমরা লিখবো হচ্ছে হাফ, এখানে হচ্ছে 36 প্লাস 1 2 3 4 4তম পদ, আর হচ্ছে 5তম পদ, এটা হচ্ছে 5তম পদ, তাহলে কত 37 এত, তাহলে 36 প্লাস 37 বাই 2। ঠিক আছে, সমান সমান এটা যোগ করলে 7 6 13, 3 হাতে থাকলো 1, 73, 73 নিচে 2, 73 নিচে 2, তার মানে কত হচ্ছে 3 দুগুণ 6, 36.5। তাহলে আমার কিন্তু মধ্যমা হলো 36.5। ঠিক আছে, তাহলে যদি যুগ্ম থাকে তাহলে কিন্তু বার করার নিয়ম হচ্ছে হাফ, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে n বাই 2 তম পদ প্লাস n বাই 2 প্লাস 1 তম পদ। এখানে 4তম পদ এটা আর 5তম পদ এটা, এই দুটো যোগফল কমপ্লিট। এবার দেখো এই বলছে তথ্যে যদি 35 না থাকে, এই 35 যদি না থাকে, এই 35টা যদি না থাকে কাটা, তাহলে কতগুলো পদ হবে, এইবার পদ হবে কিন্তু 60টা, 7 1 2 3 4 5 6 7, 7টা পদ হবে কিন্তু। লিখবো 35 আর না থাকলে n ইকুয়াল টু 7। যদি 35 না থাকে এখানে পদ হবে কিন্তু 7টা, 7 মানে অযুগ্ম, এটা হচ্ছে অযুগ্ম। এইবার মধ্যমা কি হবে, অযুগ্মর মধ্যমা হচ্ছে, অযুগ্মের মধ্য n প্লাস 1 বাই 2 তম পদ, n প্লাস 1 বাই 2 তম পদ। দেখবো অতএব মধ্যমা ইকুয়াল টু n প্লাস 1 বাই 2 তম পদ, এততম পদ। এবার n এর মান হচ্ছে 7, তাহলে 7 প্লাস 1 বাই 2 এততম পদ, তাহলে 8 এর নিচে 2 এততম পদ মানে 4তম পদ, 4তম পদ, তাহলে 4তম পদ। 4তম পদ মানে কত হচ্ছে 1 2 3 4, 4তম পদ মানে হচ্ছে 37। এটা নাই কিন্তু, এটা নাই, এটা কিন্তু বাইরে, এটা কিন্তু নাই, এটা কিন্তু কাটা, তাহলে 1 2 3 4
তাহলে 4তম পদ কত হচ্ছে, যেটা 4তম পদ 37, তাহলে 4তম পদ মানেই হচ্ছে 37, তাহলে মধ্যমা হচ্ছে 37, মধ্যমা কত 37 কিন্তু। এখানে বলছে যুগ্ম হলে মধ্যমা, এখানে বলছে না থাকলে মধ্যমা কত বৃদ্ধি পায়, মধ্যমা বৃদ্ধি পায় কত, আগে মধ্যমা আছে 36.5 আর এখন মধ্যমা হলো 37, মধ্যমা কত 37, তাহলে মধ্যমা বৃদ্ধি পেলে কত 37 মাইনাস 36.5, লিখবো মধ্যমা, মধ্যমা বৃদ্ধি পেল ইকুয়াল টু 37 মাইনাস 36.5। ঠিক আছে, এখানে 35টা না থাকলে, 35 না থাকলে তখন কিন্তু 60টা পদ, 60টা n ইকুয়াল টু 7। আর যখন অযুগ্ম হবে ফর্মুলা হবে হচ্ছে n+1/2 তম পদ। এখানে n এর মান 7, মানে 8-এর নিচে 2 মানে 4তম পদ। এবার 4তম পদ এটা নাই 1 2 3 4, এবার এটা হবে 4, এটা হবে 37, এটা নাই, এটা কাটা 35 না থাকলে, তাহলে 1 2 3 4, তাহলে 4তম পদ হচ্ছে 37। তাহলে মধ্যমাটা কত বৃদ্ধি পেল, মধ্যমা কত বৃদ্ধি পেল, আগে ছিল 36.5 এখন হচ্ছে 37, তাহলে মধ্যমা বৃদ্ধি পেল কত, বিয়োগ করব, তাহলে 0.5, অপশান এ হচ্ছে 2, বি হচ্ছে 1.5, সি হচ্ছে 1 আর ডি হচ্ছে 0.5। তাহলে এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে ডি, এটা হচ্ছে অ্যান্সার হবে হচ্ছে ডি 0.5। কমপ্লিট, খুব ভালো করে বুঝতে পারলে তাহলে কিন্তু তোমরা কিন্তু ফর্মুলা দুটো কিন্তু অবশ্যই কিন্তু খুব ভালো করে মনে রেখে দিবে। আর যুগ্ম হলে ফর্মুলা, যুগ্ম হলে এই ফর্মুলা, আর অযুগ্ম হলে কিন্তু এই ফর্মুলা, এটা কিন্তু মনে রেখে দিবে। হ্যাঁ ঠিক আছে, এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 2-এর 1 নম্বর। দেখো এটা হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রশ্ন আছে সময়ের সঙ্গে কোনো নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটি সমহারে হ্রাস, আর যদি সময়ের সঙ্গে কোনো নির্দিষ্ট হারে যদি বৃদ্ধি পায় সেটি সমহারে বৃদ্ধি। তাহলে এই অঙ্কটার নাম হচ্ছে সমহারে বৃদ্ধি বা হ্রাস। তাহলে কি হবে, এটা যদি হ্রাস পায় তাহলে সমহারে সেটা কি হবে, হ্রাস, সমহারে হ্রাস। ঠিক আছে, বলছে এর 50% ইকুয়াল টু বি এর 20% ইকুয়াল টু সি এর 25% হলে A/B/C ইকুয়াল টু 2:5 কত, সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে আছে এ এর 50%, এর মানে হচ্ছে গুণন, আমরা লিখবো এ গুণন 50-এর নিচে 100 ইকুয়াল টু বি গুণন 20-র নিচে 100 ইকুয়াল টু সি গুণন, এখানে হচ্ছে সি গুণন 25-এর নিচে 100 ইকুয়াল টু কে ধরি। আমরা কিন্তু কে ধরে নিলাম, এই টোটালটার সমান আমরা কিন্তু কে ধরে নিলাম, মানে এ এর 50%, 50-এ 100, বি এর হচ্ছে 20%, এখানে বি এর হচ্ছে 20% আর সি এর হচ্ছে 25%। কাটলে হচ্ছে 2, এটা কাটলে হচ্ছে 5, আর এটা কাটলে হচ্ছে 4। তাহলে জিনিসটি এরকম দাঁড়াচ্ছে A/2 ইকুয়াল টু B/5 ইকুয়াল টু C/4 ইকুয়াল টু কে। তাহলে প্রথমে আমরা লিখছি যে A/2 ইকুয়াল টু কে, অতএব A ইকুয়াল টু 2K, A ইকুয়াল টু 2K। ফার্স্টে এটার সঙ্গে এটা সমান করলাম, তাহলে A/2 ইকুয়াল টু কে, তাহলে A ইকুয়াল টু 2K। এবার হচ্ছে B/5 ইকুয়াল টু কে, অতএব B ইকুয়াল টু 5K, B ইকুয়াল টু 5K। ঠিক আছে, আবার হচ্ছে C/4 ইকুয়াল টু কে, অতএব C ইকুয়াল টু 4K। এবার আমরা কিন্তু এই তিনটার কিন্তু অনুপাত করব, মানে A/B/C কত সেটা আমরা কিন্তু বের করব। লিখব A/B/C ইকুয়াল টু
2k = 5k = 4k। আমরা কিন্তু এই তিনটার কিন্তু অনুপাত করবো, কারণ এখানে অনুপাত চাইছে, এখানে কিন্তু অনুপাত আছে, আমরা কিন্তু অনুপাত করব। এবার আমরা কে কম উঠিয়ে দিচ্ছি, তাহলে 2:5:4। তার মধ্যে এখানে 2:5 দেওয়া আছে, তাহলে বাকিটা কি হবে, বাকি হচ্ছে 4, এটাই হচ্ছে অ্যান্সার। বাকিটা হচ্ছে 4, এখানে হচ্ছে হ্রাস পাবে। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট প্রশ্ন। নেক্সট হচ্ছে 2-এর 3 নম্বর। দেখো 2-এর 3 প্রশ্ন কি আছে, প্রশ্ন আছে ABC সমদ্বিবাহু ত্রিভুজ। ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবার প্রশ্ন হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ বলে, কারণ এখানে কিন্তু দুটো কোণও সমান হবে। আর যে ত্রিভুজের 3টি বাহু সমান অর্থাৎ 3টি কোণ সমান তাকে হচ্ছে সমবাহু ত্রিভুজ বলে। আর যে ত্রিভুজে কোনো বাহুই সমান না তাকে হচ্ছে বিষমবাহু ত্রিভুজ বলে। এখানে বলছে একটি ABC সমদ্বিবাহু ত্রিভুজে AB = AC, AB = AC, AB বাহুকে ব্যাস করে, এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে, এবি বাহুকে আমরা ব্যাস করব, ওর একটা বৃত্ত অঙ্কন করব। বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, বৃত্ত আবার বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করবে। আমি আবার বলছি, এবি বাহুকে ব্যাস করে যদি আমরা বৃত্ত অঙ্কন করি, তাহলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। বলছে বিডি হচ্ছে 4 সেমি, বিডি এর দৈর্ঘ্য 4 সেমি, তাহলে হচ্ছে সিডি এর দৈর্ঘ্য কত সেটা আমাকে বের করতে হবে। খুব কেয়ারফুলি, খুব ইম্পর্টেন্ট, খুব ক্রিটিক্যাল প্রশ্ন কিন্তু। আমি আবার বলছি, ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি আর এসি সমান। এবি বাহুকে ব্যাস করে একটা বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। বলছে বিডি 4 সেমি, তাহলে সিডি এর দৈর্ঘ্য কত সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে একটা বৃত্ত এঁকে নিচ্ছি, প্রথমে আমি একটা বৃত্ত আঁকালাম। কিন্তু বৃত্তের ব্যাস, এবিকে ব্যাস করব, এবিকে ব্যাস করলাম, এবিকে ব্যাস করছি, এবিকে ব্যাস, এই একটা ত্রিভুজ। ঠিক আছে, এই ত্রিভুজের এখানে লিখে দিচ্ছি এ বি সি। দেখো খুব ভালো আকারটা লক্ষ্য করো, আকারটা কিন্তু খুব ভালো করে দেখবে। এবি হচ্ছে ব্যাস এবং ত্রিভুজ এবি বা হচ্ছে ত্রিভুজের এবিকে ব্যাস করলাম, এবিকে ব্যাস করে একটা বৃত্ত আঁকলাম যেটা বিসিকে হচ্ছে ডি বিন্দুতে ছেদ করে। এডি হচ্ছে মধ্যমা, বিডি 4 সেমি, এই বিডি দেওয়া আছে 4 সেমি। সিডি কত এটা আমাকে বের করতে হবে। খুব ভালো করে দেখবে, আমি কিন্তু এটা উপপাদ্যর মতো করে বুঝিয়ে দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি একটু বুঝা দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যদিও শর্ট অঙ্ক, বুঝা দিই তাহলে তোমাদের মনে থাকবে। ঠিক আছে, তাহলে আমি এই দুটো ত্রিভুজের তুলনা করবো। এই যে এই ত্রিভুজের সঙ্গে আমি কিন্তু এই ত্রিভুজের কিন্তু আমি তুলনা করব, এই দুটো ত্রিভুজের আমি কিন্তু তুলনা করব। ঠিক আছে, এই দুটো ত্রিভুজের মধ্যে আমি তুলনা করব, লিখবো। দেখো একটি জিনিস লক্ষ্য করো, এটি কিন্তু মধ্যমা, লিখি ত্রিভুজ এবিসি এর এবি = এসি। এটা কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এর এবি আর এসি এই দুটো বাহু কিন্তু সমান, এই দুটো বাহু হচ্ছে সমান, এই দুটো বাহু কিন্তু সমান। ঠিক আছে, এই দুটো বাহু হচ্ছে সমান কিন্তু। কমপ্লিট। আচ্ছা, এবার দেখো, এডি হচ্ছে মধ্যমা, এডি হলো
এডি হলো মধ্যমা, মধ্যমা। তার মানে কোণ এ ডি বি, এডিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কিন্তু দেখো, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হবে। আর এই কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি। তার মানে কোণ এডিসি, অতএব কোণ এ ডিসি ইকুয়াল টু 90 ডিগ্রি। এই দুটো কোণ 90-90 হবে। ঠিক আছে, এইবার আমি এই দুটো ত্রিভুজের মধ্যে কিন্তু তুলনা করব, সর্বসম করব। আমি কিন্তু বুঝে দিচ্ছি, এমনি তোমাদের মনে থাকবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দুটো ত্রিভুজের মধ্যে তুলনা করছি। এখানে লিখছি যে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি এর, এ বি ডি আর এ সি ডি এর মধ্যে, দেখো এর মধ্যে কিন্তু এবি ইকুয়াল টু এসি, আবার কোণ এ ডি বি ইকুয়াল টু কোণ এ ডিসি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে কিন্তু এই দুটা কোণ সমান, আবার এই দুটা বাহু সমান। আর এটা হচ্ছে সাধারণ বাহু, এডি হচ্ছে সাধারণ বাহু, এডি সাধারণ বাহু, সাধারণ বাহু, সাধারণ বাহু। অতএব ত্রিভুজদের সর্বসম, অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি। তাহলে ত্রিভুজ দুটো কিন্তু সর্বসম হলো। আচ্ছা, ত্রিভুজ দুটো যদি সর্বসম হয়, আমি বলতে পারি বিডি আর সিডি সমান। আমি লিখতে পারি যে অতএব বিডি ইকুয়াল টু সিডি, বিডি আর সিডি সমান। তা এখানে কিন্তু বিডি দেওয়া আছে 4 সেমি, বিডি হচ্ছে 4 সেমি, অতএব সিডিও তাহলে হবে কত, 4 সেমি। যেহেতু বিডি আর সিডি হচ্ছে সমান, ত্রিভুজদ্বয় সর্বসম করলাম। ত্রিভুজদ্বয় যদি সর্বসম হয় তাহলে এই বাহুর সঙ্গে এই বাহু কিন্তু সমান। এটা যদি 4 সেমি হয় তাহলে এটাও হবে 4 সেমি। তাহলে এখানে বিডি 4 সেমি, তাহলে সিডি এর দৈর্ঘ্য কত হবে, 4 সেমি। তাহলে সিডি হচ্ছে 4 সেমি। ঠিক আছে, সিডি কত, 4 সেমি। কমপ্লিট। খুব ভালো করে মনে রেখে দেবে, খুব ইম্পর্টেন্ট শর্ট, খুব ক্রিটিক্যাল, মনে রেখে দেবে। নেক্সট প্রশ্ন, নেক্সট হচ্ছে 2-এর 4 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, হচ্ছে একটি আয়তাকার কাগজের, একটি আয়তাকার কাগজ, আয়তাকার কাগজের দৈর্ঘ্য প্রস্থ আছে। আয়তাকার কাগজের দৈর্ঘ্য হচ্ছে এল এবং প্রস্থ বি। দৈর্ঘ্য হচ্ছে এল একক আর প্রস্থ হচ্ছে বি একক। বলছে কাগজটিকে মুড়ে বৃত্তাকার চোঙ তৈরি করো। কাগজটিকে মুড়ে বৃত্তাকার চোঙ তৈরি করা হলো। বলছে চোঙের বক্রতলে ক্ষেত্রফল ড্যাশ বর্গ একক। চোঙের বক্রতলে ক্ষেত্রফল ড্যাশ বর্গ একক। এবার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পরিধি ইন্টু উচ্চতা, পরিধি ইন্টু উচ্চতা মানে 2 পাই আর ইন্টু এইচ, 2 পাই আর এইচ। চোঙের বক্রতলের ফর্মুলা হচ্ছে পরিধি ইন্টু উচ্চতা। এবার পরিধি কি, পরিধি হচ্ছে 2 পাই আর ইন্টু এইচ, উচ্চতা যদি এইচ সাথে এইচ, 2 পাই আর এইচ। চোঙ, মনে করো এরম একটা চোঙ আছে, এরম একটা চোঙ, এরম একটা চোঙ। এটা হচ্ছে এইচ একক আর এটা হচ্ছে আর একক, এটা হচ্ছে আর একক। ঠিক আছে, এই যে চোঙ আছে, এই চোঙের বক্রতল, চোঙের বক্রতলের ফর্মুলা কি, চোঙের বক্রতলের ফর্মুলা পরিধি, এই যে পরিধি, এই পরিধিকে আমরা এইচ দ্বারা গুণ করব। তাহলে আমরা লিখছি চোঙের ফর্মুলাটা দেখো, চোঙের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু পরিধি, বৃত্তের পরিধি। এখানে লিখছি বৃত্তের পরিধি
বা ভূমির পরিধি ইন্টু উচ্চতা, পাশে হচ্ছে বর্গ একক, পাশে বর্গ। এবার পরিধি সমান কি, 2πr ইন্টু এইচ সমান সমান 2πr/h বর্গ একক। ঠিক আছে, কিন্তু এখানে বলছে যে দৈর্ঘ্য হচ্ছে এল একক আর প্রস্থ হচ্ছে বি একক। একটা কাগজ, একটা আয়তাকার কাগজ, মনে করো এরকম একটা আয়তাকার কাগজ, এই কাগজের দৈর্ঘ্য হচ্ছে এল আর প্রস্থ হচ্ছে বি। এটাকে আমরা মোড়ালাম, এইরকম মোড়ালে কিন্তু এই পরিধি হলো কিন্তু এল, এটা এল কিন্তু এটা মোড়ালে কিন্তু এটা হলো এল, পরিধি এল আর উচ্চতা হলো হচ্ছে বি। তাহলে এটা বক্রতলের ক্ষেত্রফল কি, বক্রতলের ক্ষেত্রফল কি হবে, এল ইন্টু বি। পরিধি মানেই হচ্ছে এই পরিধি হচ্ছে এল, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল আর এটা হচ্ছে বি, তাহলে এল বি। এই যে উচ্চতা হচ্ছে বি, প্রস্থ হচ্ছে উচ্চতা, আর এটাকে আমরা মোড়ালাম এইভাবে। তাই মোড়ালে কিন্তু এটা কিন্তু এই যে বৃত্তের পরিধি হচ্ছে এল, এই টোটালটা কিন্তু দৈর্ঘ্য এল, এটা মোড়ালে কিন্তু একটা বৃত্ত হয়ে গেল। তাহলে এইবার বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এল বি, বক্রতলের ক্ষেত্র হচ্ছে এল বি, মানে পরিধি মানেই হচ্ছে এল আর উচ্চতা হচ্ছে বি, তাহলে এল বি বর্গ একক। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট 5 নম্বর। নেক্সট বলছে যদি সাইন স্কয়ার 5θ মাইনাস সাইন 5θ ইকুয়াল টু 0 হয়, যেখানে থিটা হচ্ছে 0 থেকে বড় কিন্তু 20 ডিগ্রি থেকে ছোট, থিটার মান 0 থেকে বড় আর 20 ডিগ্রি থেকে ছোট, থিটা হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় 20 ডিগ্রি থেকে ছোট হয়, তবে থিটার মান কত, সেটা আমাকে বের করতে হবে। কিন্তু থিটার মানটা কিন্তু 0 থেকে বড় হবে, কিন্তু 0 হবে না, 0 থেকে বড় আর 20 ডিগ্রি থেকে ছোট থিটার মান। ঠিক আছে, তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে সাইন স্কয়ার 5θ মাইনাস সাইন 5θ ইকুয়াল টু 0। দেখো এখান থেকে কিন্তু আমরা সাইন 5θ কমন নেব, এখান থেকে আমরা কমন নিচ্ছি সাইন 5θ, তাহলে এখানে থাকবে হচ্ছে সাইন 5θ মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা সাইন 5θ কমন, এখানে সাইন স্কয়ার 5θ, দুটা সাইন 5θ আছে, এখানে সাইন 5θ ইন্টু সাইন 5θ আর এটা একটা সাইন 5θ, তাহলে কমন নিলে কিন্তু এখানে সাইন 5θ মাইনাস 1। এবার দুটি সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে একটি মানে অবশ্যই শূন্য হবে। তার মানে প্রথমে আমরা লিখছি সাইন 5θ ইকুয়াল টু 0 হলে, ঠিক আছে, 0 মানে কত, 0 মানে হচ্ছে সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মান 0 বা সাইন 5θ ইকুয়াল টু সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু 0। সাইন 0 ডিগ্রি মান কিন্তু 0, এটা কিন্তু ফর্মুলা, সাইন 0 ডিগ্রি মান 0, কিন্তু 0 মানে সাইন 0 ডিগ্রি, এই দুই দিক থেকে সাইন উঠে গেল, তাহলে 5θ ইকুয়াল টু 0 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে থিটার মান কিন্তু 0 ডিগ্রি এখানে বাড়ালো। এবার আমরা আর একটা করবো, এখানে করছি, এখানে সাইন 5θ মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা সমান আমরা করলাম, এবার এটা সমান 0 করছি, এবার 1টাকে আমরা ওপার করে দিচ্ছি, তাহলে সাইন 5θ ইকুয়াল টু 1, মাইনাস আছে ওপার গেলে কিন্তু প্লাস। এবার 1 মানে হচ্ছে সাইন কত, 1 মানে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রির মান 1, এটা কিন্তু ফর্মুলা মনে রাখতে হবে। বা সাইন 5θ 1 মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1, সাইন 90 ডিগ্রি মানে 1 কিন্তু। এবার দুই দিক থেকে সাইন উঠে গেল, তাহলে 5θ ইকুয়াল টু 90 ডিগ্রি, দুই দিক থেকে কিন্তু সাইনকে আমি তুলে দিলাম, তাহলে এখানে 5θ ইকুয়াল টু 90 ডিগ্রি, অতএব
থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 5 সমান সমান 18 ডিগ্রি। তাহলে থিটার মান কিন্তু 18 ডিগ্রি, আর এখানে থিটার মান 0 ডিগ্রি। কিন্তু এখানে বলছে থিটার মানটা 0 থেকে বড়, তাহলে 0 ডিগ্রি হবে না, 20 ডিগ্রির থেকে ছোট। তাহলে 18 ডিগ্রি তো 20 থেকে ছোট, 0 থেকে বড়। এটা হচ্ছে থিটা 0, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। এটা হচ্ছে অগ্রাহ্য, এটা হচ্ছে অগ্রাহ্য, এটা আমরা ধরবো না। অতএব থিটা ইকুয়াল টু 18 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। তার মানে থিটার মান কত হবে এখানে? 18 ডিগ্রি। থিটার মান হচ্ছে 18 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা মনে রেখে দিবে যে এখানে মনে রাখবে যে সাইন 0 ডিগ্রি মানে 0, সাইন 0 ডিগ্রি মানে 0। যেখানে 0 থাকবে সেখানে আমরা লিখবো সাইন 0 ডিগ্রি, আবার সাইন 0 ডিগ্রি মানে হচ্ছে 0। দুই দিক থেকে সাইন উঠে গেল, তাহলে 5 থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। থিটা সমান 0 হবে, 0কে 5 দিয়ে ভাগ করলে 0 হবে, 0। আবার এখানে সাইন 5 থিটা ইকুয়াল টু 1, তাহলে 1 মানে সাইন 90 ডিগ্রি। দুই দিক থেকে সাইন আমরা তুলে দিলাম, দুই দিক থেকে সাইন উঠে গেল, তাহলে 5 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 18 ডিগ্রি। আর থিটার মান কিন্তু বলছে 0 থেকে বড়, 90 ডিগ্রির থেকে 0 থেকে বড় আর 20 ডিগ্রির থেকে ছোট। তাহলে 18 হচ্ছে 20 ডিগ্রির থেকে ছোট, আর 0 থেকে বড় হবে, তাহলে এটা হবে না, এটা অগ্রাহ্য। অতএব থিটার মান হচ্ছে 18 ডিগ্রি। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 2-এর 6 নম্বর, বলছে যৌগিক গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান হলো কেন্দ্রীয় প্রবণতার মাপক। এই তিনটাই কিন্তু কেন্দ্রীয় প্রবণতার মাপক। তাহলে এখানে অ্যান্সার লিখবো আমরা কেন্দ্রীয় প্রবণতার মাপক। এটাই হচ্ছে অ্যান্সার, এটা হবে। তাহলে এখানে মনে রাখা দিবে যৌগিক গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান, এই তিনটাই কিন্তু কেন্দ্রীয় প্রবণতার মাপক। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট। 3-এর 1 নম্বর, দেখো প্রশ্ন আছে সত্য বা মিথ্যা লিখতে হবে, কোনটা হবে সত্য না মিথ্যা সেটা আমাকে লিখতে হবে। প্রশ্ন আছে যে অংশীদারি কারবারে চুক্তিতে কোনো উল্লেখ না থাকলে, অংশীদারি কারবার বা অংশীদারি ব্যবসায় যদি কোনো চুক্তির উল্লেখ না থাকে, বলে লভ্যাংশ বন্টন হবে সমানভাবে। না, যদি কোনো চুক্তি না থাকে তাহলে লভ্যাংশ বন্টন হবে মূলধনের অনুপাতে, সমানভাবে হবে না, মূলধনের অনুপাতে। যে যেভাবে মূলধন দেবে ঠিক সেইভাবে সে লভ্যাংশ পাবে। তাহলে যদি কোনো চুক্তি না থাকে তাহলে কিন্তু লভ্যাংশ বন্টন হবে মূলধনের অনুপাতে, কিন্তু এখানে বলছে সমানভাবে, তার মানে মিথ্যা। এটা হচ্ছে মিথ্যা, অ্যান্সার হচ্ছে মিথ্যা। 2 নম্বর, দুটি অনুবন্ধী করণীর গুণফল সর্বদা মূলদ। দুটো অনুবন্ধী করণী, আমি একটু উদাহরণ দিচ্ছি। মনে করো একটা হচ্ছে 5 প্লাস √3, বলতে এর অনুবন্ধী করণী কী হবে? এর অনুবন্ধী করণী হবে, মানে যেটা রুট থাকবে তার আগে চিহ্ন পাল্টাবে। তাহলে সমান সমান আমরা লিখবো 5 মাইনাস √3। আমরা যদি এই দুটো গুণ করি, 5 প্লাস √3 আর হচ্ছে 5 মাইনাস √3 যদি গুণ করি, তাহলে হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে হচ্ছে 5 স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার, তাহলে 25 মাইনাস 3, 25 √3 স্কোয়ার মানে 3, তাহলে এখানে হবে হচ্ছে 22। 25 থেকে 3 বাদ দিলে 22, তাহলে কিন্তু এটা হচ্ছে মূলদ, এটা হচ্ছে মূলদ সংখ্যা, এটা হচ্ছে মূলদ। ঠিক আছে, আবার একটা উদাহরণ দিচ্ছি। যেমন মনে করো √5 প্লাস √3, এর অনুবন্ধী করণী কী হবে? এর মধ্যে যে কোনো একটার আমার চিহ্ন পাল্টাবো। এর অনুবন্ধী করণী ইকুয়াল টু √5 মাইনাস √3, ঠিক আছে। এটা যদি আমরা দুটো গুণ করি, এই দুটো যদি গুণ করি, তাহলে √5 প্লাস √3 আর একটা হচ্ছে √5 মাইনাস √3, এটা গুণ করলেই কিন্তু সেই a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে √5 স্কয়ার মাইনাস √3 স্কয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে হচ্ছে √5 স্কয়ার মাইনাস √3 স্কয়ার সমান সমান 5 বিয়োগ 3 ইকুয়াল টু 2।
5 বিয়োগ 3 ইকুয়াল টু 2, এটাও কিন্তু মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে এটা হচ্ছে বলছে দুটো অনুবন্ধী কণিক গুণফল সর্বদা মূলদ, তার মানে এটা হচ্ছে সত্য, এটা হচ্ছে সত্য। ঠিক আছে, এবার চলে আসতেছি আমি নেক্সট প্রশ্ন। আর নেক্সট হচ্ছে 3-এর 3 নম্বর। দেখো সত্য না মিথ্যা সেটা আমাকে লিখতে হবে। প্রশ্ন আছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে বৃত্তটির উপর পিএ ও পিবি দুটি স্পর্শক হলে বলছে কোন ও এ পি, কোন ও এ পি একটি সূক্ষ্মকোণ। আমার প্রশ্ন হচ্ছে সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণ হচ্ছে 90 ডিগ্রির থেকে ছোটো তাকে বলা হচ্ছে সূক্ষ্মকোণ, আর যেটা হচ্ছে 90 ডিগ্রির থেকে বড় সেটাকে বলা হচ্ছে স্থূলকোণ। যেটা হচ্ছে 2 সমকোণ মানে 180 ডিগ্রির থেকে বড় সেটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। সূক্ষ্মকোণ, স্থূলকোণ, প্রবৃদ্ধ কোণ। সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রিতে ছোট, আর 90 ডিগ্রি হলে সেটা তো সমকোণ বলে, আর 180 ডিগ্রি হলে সেটাকে তো সেটাকে সরল কোণ বলে। 180 ডিগ্রি মানে সরল কোণ, সমকোণকে 2 দিয়ে গুণ করলে সরল কোণ মানে 180 ডিগ্রি। তাহলে যদি 90-তে ছোটো হয় তাহলে আমরা সেটাকে বলবো সূক্ষ্মকোণ, 90-তে বড় হলে সেটা স্থূলকোণ, আর 180 ডিগ্রির থেকে বড় হলে সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ। আর সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি, আর সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে বলছে যে এটা একটা সূক্ষ্মকোণ। আমরা আগে ছবিটা এঁকে নিই। একটা বৃত্ত আঁকাচ্ছি, এটা একটা বৃত্ত, এর কেন্দ্র বহিস্থ বিন্দু নাম দিচ্ছি পি, ও কেন্দ্রীয় বৃত্তের এপি আর হচ্ছে বিপি কোণ ও এপি, ও এপি মানে এই কোণটা, আমি এখানেও দাগ দিয়ে দিচ্ছি, এই দাগ দিচ্ছি ও এপি, এই কোণটা, এই কোণটা কি হবে এটাই প্রশ্ন। আমি একটু ছবিটা কালার করে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। এই ত্রিভুজটা আমরা করব, ঠিক আছে। তাহলে বলছে এই কোণটা কত, কোণ ওএপি। তাহলে আমরা লিখছি যে আমরা একটা প্রশ্ন কি, প্রশ্ন হচ্ছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাতে স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ দুটি সমান, এই দুটো বাহু কিন্তু সমান হবে, ঠিক আছে। আর একটা হচ্ছে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এই ও এ আর এপি এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হবে, এটা কিন্তু লম্বভাবে অবস্থিত। আমি একটু লিখে নিচ্ছি, বৃত্তের কোনো বিন্দুতে, কোনো বিন্দুতে, কোনো বিন্দুতে স্পর্শক, কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, এটা কিন্তু ব্যাসার্ধ, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, তোমরা কিন্তু এই ফর্মুলা মনে রেখে দিবে যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, পরস্পর লম্ব, তার মানে ও এ লম্ব এপি, অতএব ও এ লম্ব এপি, এই ও এ হচ্ছে এপির উপর লম্ব, তাই তো, ও এ লম্ব এপি, অতএব কোণ ও এপি ইকুয়াল টু 90 ডিগ্রি, তার মানে হচ্ছে সমকোণ, এটা কিন্তু সমকোণ, ঠিক আছে। তার মানে কোণ ওএপি, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আবার এই কোণও কিন্তু 90 ডিগ্রি, এটা কিন্তু মনে রাখা দিবে। আমি আবার বলছি, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক
এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। মনে রেখে দিবি, ঠিক আছে? তার মানে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে এটা কিন্তু সূক্ষ্মকোণ না, সূক্ষ্মকোণ তো 90 ডিগ্রিতে ছোট। তার মানে এটা হচ্ছে কী হবে? অ্যান্সার কী হবে? মিথ্যা। অ্যান্সার হবে হচ্ছে মিথ্যা অ্যান্সার, ঠিক আছে? এটা অ্যান্সার হবে মিথ্যা। নেক্সট প্রশ্ন, নেক্সট হচ্ছে 3-এর 4 নম্বর। দেখো প্রশ্ন আছে কি, একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে, গোলকের যদি ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়, গোলকটির আয়তন প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ হচ্ছে, প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ হবে। ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন দ্বিগুণ হবে, সত্য না মিথ্যা? আমরা একটু দেখি, প্রশ্নে ফেলাই, ফর্মুলায় দেখব কি উত্তর আসছে। তাহলে আমরা প্রথমে একটা গোলক আঁকালাম, এ একটা গোলক, আর একটা গোলক দ্বিগুণ, ব্যাসার্ধ দ্বিগুণ, এই দুটা গোলক। এর ব্যাসার্ধ হচ্ছে 2r একক, আর এর ব্যাসার্ধ হচ্ছে r একক। হ্যাঁ, দুটা গোলক, ঠিক আছে? এর ব্যাসার্ধ হচ্ছে 2r একক, আর একটা হচ্ছে শুধু r একক। এ একটা গোলক, আর একটা গোলক হচ্ছে এই একটা গোলক, এই দুটা গোলক। তাহলে আমরা লিখি, ধরি গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু r একক। আমরা ধরে নিচ্ছি, ধরি গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু r একক। তাহলে আয়তন কী হবে? গোলকের আয়তন কি? 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ। অতএব আয়তন ইকুয়াল টু 4/3 পাই আর কিউ, ঘন একক, ঠিক আছে? তাহলে আমরা যখন ব্যাসার্ধ আর ধরলাম, তখন গোলকের আয়তন হচ্ছে, এটার আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ, ঘন একক। কমপ্লিট। এইবার ব্যাসার্ধ যদি আর 2r ধরি, দ্বিগুণ 2r ধরি, ব্যাসার্ধ ইকুয়াল টু 2r, ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু 2r একক। তাহলে এইবার দেখবো আয়তনটা কি হচ্ছে। অতএব আয়তন ইকুয়াল টু তাহলে 4/3 ইন্টু পাই ইন্টু 2r, তার হচ্ছে হোল কিউ, মানে ব্যাসার্ধ তার কিউ। আগের ব্যাসার্ধ ছিল আর, তাহলে আর কিউ। এবার ব্যাসার্ধ 2r তার হোল কিউ, 2r তার হোল কিউ, সমান হচ্ছে 4/3 পাই ইন্টু 8r কিউ, 8 2r তার হোল কিউ, মানে 8r কিউ সমান 8টাকে সামনে নিয়ে আসছি, 8 ইন্টু 4/3 পাই আর কিউ। তাহলে এটার আয়তন কত হচ্ছে? এটার আয়তন কত হচ্ছে? 8 ইন্টু 4/3 পাই আর কিউ। তাহলে একটা যে লক্ষ্য করো, এই আয়তনে কিন্তু 8 গুণ, 8 গুণ, 8 গুণ, এই আয়তনের 8 গুণ। কিন্তু এখানে বলছে দ্বিগুণ, কিন্তু হচ্ছে 8 গুণ, মানে 2r তার হোল কিউ, মানে কত? 8r কিউ। এবার 8টাকে এখানে নিয়ে আসলাম, আর এটা 4/3 পাই আর কিউ, তাহলে 8 গুণ। তাহলে এটা কি হবে? মিথ্যা। অ্যান্সার হবে মিথ্যা। যদি বলতো 8 গুণ হবে তাহলে সত্য হতো, বলছে দ্বিগুণ হবে, মিথ্যা। ঠিক আছে, আমি করে দিলাম, দেখে নাও। যদি ব্যাসার্ধ দ্বিগুণ হয় তাহলে আয়তন কিন্তু 8 গুণ হবে, 8 গুণ। আর ব্যাসার্ধ যদি 3 গুণ হয় তাহলে আয়তন হবে 27 গুণ, 27 গুণ। ঠিক আছে, এবার চলে আসছি নেক্সট হচ্ছে 3-এর 5 নম্বর। বলছে একটা রশ্মি দুবার পূর্ণ আবর্তনের ফলে, একটা রশ্মি দুবার পূর্ণ আবর্তন করছে, তার ফলে যে কোণের সৃষ্টি হয় তার মান হচ্ছে 3 পাই। এবার প্রশ্ন হচ্ছে পাইয়ের মান কত? আমরা তো জানি পাইয়ের মান হচ্ছে 22/7, দশমিক হচ্ছে 3.14। আর যদি তুমি কোণে বলো, ডিগ্রিতে বলো, পাইয়ের মান হচ্ছে 180 ডিগ্রি। আমি একটু লিখে দিচ্ছি, পাই ইকুয়াল টু 22/7
আবার পাই ইকুয়াল টু 180 ডিগ্রি। যখন বলবে ডিগ্রিতে পায়ের মান কত, ডিগ্রিতে, তাহলে 180 ডিগ্রি। আর এমনি মান হচ্ছে 22/7 পায়ের মান, ঠিক আছে। তাহলে এবার যদি তার মানে হচ্ছে 2 পাই ইকুয়াল টু 360 ডিগ্রি। 180কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 360 ডিগ্রি। 2 পাই মানে হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে। দুই দিকে 2 দিয়ে গুণ করছে, 2 দিয়ে গুণ, তাহলে এটা হচ্ছে 4 পাই ইকুয়াল টু 720 ডিগ্রি। 4 পাই মানে হচ্ছে 720 ডিগ্রি, আর 2 পাই মানে 360 ডিগ্রি। এবার দেখো ঠিক এরকম একটা বৃত্তাকার পথ আছে, এরকম একটা বৃত্তাকার পথ আছে। এইবার তুমি এখান থেকে যাত্রা শুরু করলে, তুমি ঠিক এই পথে যাচ্ছ, এইরকম যাচ্ছ, তাহলে যদি একবার ঘুরে আসো, এইভাবে ঘুরে যদি একবার ঘুরে আসো, তাহলে তোমার হবে 360 ডিগ্রি। একবার পূর্ণ আবর্তন করলে কত ডিগ্রি কোণ হবে, 360 ডিগ্রি। এবার যদি তুমি দুইবার ঘুরে আসো, তাহলে কোণ হবে 720 ডিগ্রি। 2 × 360 ডিগ্রি লেখি। একবার পূর্ণ আবর্তনে কোণ ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে একবার পূর্ণ আবর্তনে কত ডিগ্রি কোণ হবে, 360 ডিগ্রি। 360 ডিগ্রি। এইবার দুইবার পূর্ণ আবর্তনে কোণ হবে 2 × 360 ডিগ্রি সমান 720 ডিগ্রি। দুইবার যদি ঘুরে আসে, তুমি যদি 2 পাক দাও, তাহলে তোমার কোণ হবে 720 ডিগ্রি। 720 ডিগ্রি মানে কত, সমান 4 পাই। 720 ডিগ্রি মানেই হচ্ছে 4 পাই। 720 মানে হচ্ছে 4 পাই, ঠিক আছে। 720 মানেই 4 পাই। 2 পাই মানে 360 ডিগ্রি, আর পাই মানে 180 ডিগ্রি। পাইয়ের মান হচ্ছে 180 ডিগ্রি। 2 পাই মানে 360 ডিগ্রি, আর 4 পাই মানে 2 দিয়ে গুণ 720 ডিগ্রি, তাহলে 4 পাই হবে। কিন্তু এখানে বলছে 3 পাই, তাহলে কি হবে, মিথ্যা। তাহলে হচ্ছে মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা অ্যান্সার হবে মিথ্যা, ঠিক আছে। এবার নেক্সট অঙ্ক হচ্ছে 3-এর 6 নম্বর। বলছে যদি n সংখ্যক রাশির যৌগিক গড় x হয়, যৌগিক গড় x, n সংখ্যক রাশি তাহলে nx, এবং প্রথম n-1 সংখ্যক রাশির যোগফল কে, তাহলে আমরা প্রথম যেটা যৌগিক গড়ের যোগফল সেটা আমরা বিয়োগ করব, কে হয়, তবে n-তম রাশি হবে nx গড় মাইনাস কে। তাহলে এটা কিন্তু সত্য, এটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে সত্য, এটাই বার করতে হবে, সত্য হবে অ্যান্সার। তাহলে আমরা কিন্তু n আর x গুণ করবো, করে ওখান থেকে কে যোগফলটা কিন্তু বাদ দেবো, তাহলে এটা হচ্ছে সত্য, ঠিক আছে। তাহলে তোমাদেরকে একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর তোমাদের জানাশোনা বন্ধুদেরকে তোমরা কিন্তু শেয়ার করবে, ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে, কিন্তু পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না, আর আমি যত পারি তোমাদের বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদেরকে কিন্তু শেয়ার করো, তারাও যেন সুযোগটা নিতে পারে, ঠিক আছে। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে, তাহলে পরের ভিডিও পেতে তোমাদের কিন্তু সুবিধা হবে। এই কাজটা তোমরা অবশ্যই করবে কিন্তু, ঠিক আছে। আবার দেখা হবে, তোমরা ভালো থাকো, থ্যাংক ইউ, গুড নাইট।